প্রিয় সবাই, সত্য জ্ঞানের কিছু ভাবনা কিছু কথা পর্ব ২ আলোচক হিসেবে রয়েছে আমি কেনান মাহমুদ। আজকে আমরা আলোচনা করব সেলফ ইমেজ এবং ইগো। সবাইকে স্বাগতম করছি আজকে ট্রেনিং সেশনে। আমি আগেই বলেছিলাম যে আমার অভিজ্ঞতা কথা আপনাদের বলবো। গত পর্বে বিশ্বাস নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম যে বিশ্বাস মানুষকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে এবং বিশ্বাস আমাদের জন্য কতটা জরুরি। বিশ্বাসের মতো আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা নোট নিয়ে রাখুন। তবে আমি বলবো নোটের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পূর্ণ আলোচনাটা আপনারা মনোযোগ দিয়ে শোনা। তাহলে আমার অভিজ্ঞতা আপনাদের কাজে আসতে পারে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইগো বা অহংকার। আমাদের আয় হবে সোশ্যাল বিজনেস ইউনিট প্রোগ্রামে এবং এই সিস্টেমের জন্য এই যে বিষয়টি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইগো বা অহংকার আমাদের পরিচালনা করবে নাকি আমাদের এদেরকে আমরা পরিচালনা করব? কথাটা খুব মনোযোগ সহকারে শুনুন। ইগো বা অহংকার আমাদের পরিচালনা করবে নাকি আমরা এদের পরিচালনা করব? এটা গুরুত্বপূর্ণ। প্রতিটা মানুষের সাথে জড়িত দুটি কথার একটি হলো সেলফ ইমেজ, আরেকটি হলো ইগো। আমাদের নিজের শক্তির, নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা হচ্ছে সেলফ ইমেজ, যা আমাদের অনেক বড় বড় কাজ করতে সাহায্য করে। আর ইগো কথাটি হচ্ছে নিজের গুরুত্ব সম্পর্কে সচেতনতা, বা আমি কতটুকু গুরুত্বপূর্ণ বা আমি কে, সেই বোধ। এ বিষয় নিয়ে আরেকটু ব্যাখ্যা করা দরকার যে ইগো কম বেশি সকলেরই থাকে এবং থাকা উচিত। কারণ হলো এর দ্বারা আমাদের হাঁটা চলা, কথা বলা, আচার ব্যবহার সবকিছু নিয়ন্ত্রিত হয়। কাজে ইগো থাকবেই। ইগো মানে আমি আর আমি থেকে আসে আমার বোধ। যেমন ধরুন, আমার খিদে, আমার স্বপ্ন, আমার বাড়ি, আমার টাকা, আমার টিম, সবই এই আমি বোধ থেকেই আসে। আমার সবকিছু অন্যর থেকে আলাদা, আমি যে একজন স্বতন্ত্র ব্যক্তি, এই বোধটাই হচ্ছে ইগো। যেহেতু এটা সকলের মাঝে থাকে, তো এই পর্যন্ত কোনো সমস্যা হয় না। সমস্যা শুরু হয় যখন অন্যদের সেটা ঘাড় ধরে বোঝাতে চায়, অথবা আমাদের ইগোকে অন্যর উপর চাপাতে চায়। সুকুমার রায়ের সেই ছোটবেলায় পড়া কবিতা বুঝিয়ে বলা মনে আছে তো? ও শ্যামদাস, আয় তো দেখি, বস, তো দেখি এখানে, সে কথাটা বুঝিয়ে দেব ৫ মিনিটে, দেখে নে। অর্থাৎ আমি বলবো, তুমি শুনবে, বা আমার মতো তোমার আমি মানিয়ে ছাড়বো বা বুঝিয়ে ছাড়বো। সোজা বাংলায় যদি বলা হয়, আমি ঠিক, তুমি ভুল। এই জাতীয় মনোভাব পৃথিবীর সব ঝামেলার মূল। অর্থাৎ পৃথিবীতে যত ঝামেলা, সমস্ত ঝামেলার মূল হচ্ছে এই ইগো, যে আমি ঠিক, তুমি ভুল। আমি যেটা বলবো সেটাই হবে, আমার কথার বাহিরে কিছুই হবে না।
এই বিষয়টা হচ্ছে ইগো। প্রথমে শুরু হয় কি দিয়ে? শুরু হয় তর্ক দিয়ে, পরে ঝগড়া হয়, মারামারি হয়। এমনকি অনেক বড়, বড় যুদ্ধ পর্যন্ত বেঁধে যায় এই ইগোর জন্য। নিজের স্বার্থকে রক্ষা করার তাগিদে যখন আমরা অন্য স্বার্থকে অস্বীকার করি, তখনই এই ব্যাপারগুলো ঘটে। আয় হবে বিজনেসে। তাই এই বিষয়টি খুবই, খুবই গুরুত্বপূর্ণ। পণ্ডিতরা কেন বলেন ইগো আর কেউটার সাথে ঘর করা এক? কেউটা মানে কি বুঝেন তো? কেউটা হচ্ছে সাপ। কেউটে সাপ নিয়ে সাপুড়ে অনেক খেলা দেখায়। কিন্তু কেউটা সাপকে সামলে রাখতে না পারলে পরে ওই সাপের কামড়েই কিন্তু ওই সাপুড়েকে মরতে হয়। এই মনোভাব আমাদের বিজনেস সিস্টেমেও অচল। কারণ আমাদের সিস্টেমে একটি অর্গানাইজেশন তৈরি করতে হয়। সকলের সাথে আন্তরিকভাবে কাজ করতে হয় আমাদের। এবং সকলের সাথে একটি আন্তরিক সম্পর্ক স্থাপন করতে হয়। এবং তখনই সেটা সম্ভব যখন আমরা একে অপরকে সম্মান করতে পারবো এই বিজনেসে। তখন আমাদের ভিতর একটা আন্তরিক সম্পর্ক তৈরি হবে। আমার আপলাইনের প্রতি শ্রদ্ধা আসবে এবং ডাউনলাইনের প্রতি আমাদের ভালোবাসা আসবে। এবং এই বিজনেসে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একে অপরকে সম্মান করব, তখন অপরও কিন্তু আমাদেরকে সম্ভা মানে সম্মান করবে। এখানে আসলে এই বিজনেসে বিশেষ করে আইহবে সোশ্যাল কমিউনিটিতে যারা নতুন এবং পূর্বে যারা আছেন, তারা এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে শিখবেন এবং বুঝবেন। আসলে এখানে দাদাগিরি করলে হবে না। হোক ডাউনলাইন কিংবা আপলাইন, সকলের মতামতের সম্মানের মূল্য দিতে হবে। পৃথিবীর সকল বড়, বড় ব্যক্তিগণ সবসময় বলে এসেছেন ইগো দমনের কথা। অথচ এই ইগো না থাকলে একদিকে যেমন আমার নিজের ব্যক্তিত্ব তৈরি হতো না, মহৎ কাজের দায়িত্ব নেয়া সম্ভব হতো না। অন্যদিকে তেমনি ইগোর উপর নিজের নিয়ন্ত্রণ যদি না থাকে, সমস্ত কাজ, সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যাবে। প্রিয় সবাই, বিষয়টা বুঝে আসলো কিনা? আমাদের ব্যবসাকে বড় করতে চাইলে, আমাদের টিমকে প্রসারিত করতে চাইলে এবং উচ্চ আয়ের লক্ষ্য অর্জন করতে চাইলে প্রথমে অহংকার বা ইগো ত্যাগ করতে হবে। প্রিয় সবাই, আমরা সবাই কি ইগো ত্যাগ করতে প্রস্তুত কিনা? নিজেকে আপনি বলেন যে আপনার ইগো ত্যাগ করতে প্রস্তুত আছেন কিনা? আমাদের যে পরিচিত যারা রয়েছে তাদের কাছে এই সুযোগ পৌঁছে দিতে হবে এবং তাদের পরিচিত যারা রয়েছে তাদের সাথে এই ব্যবসার কথা শেয়ার করতে হবে। শুধু কথা বলাই নয়, বরং তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, যাতে তারা আয় করতে পারে, ইনকাম করতে পারে। যত বেশি তাদের আয় বৃদ্ধি পাবে, তাদের কাছে টাকা যাবে, তারা টাকা পাবে, তত বেশি আপনার আয় বাড়বে, আপনার টিম বড় হতে থাকবে। সফল হতে চাইলে বিনয়ের শক্তিকে গ্রহণ করতে হবে। যত বেশি নম্র হয়ে কাজ করবেন, তত উচ্চতায় পৌঁছাতে পারবেন। তাই প্রথম পদক্ষেপ হলো নিজের অহংকার দূরে সরিয়ে রাখা এবং সবাইকে সাহায্য করার মানসিকতা তৈরি করা। প্রিয় সবাই, আমরা যে বিজনেসটায় রয়েছি, এই বিজনেসটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা স্পর্শকাতর, এখানে ভুল করার সুযোগ থাকে না। যিনি ভুল করবেন তিনি অনেক কিছু হারিয়ে ফেলবেন। আবার যিনি বুঝে কাজ করবেন তার সাম্রাজ্য গড়ে উঠবে এবং তার অর্থের সমস্যা হবে না। দেখুন, আমরা যারা নতুন ডিস্ট্রিবিউটর জয়েন করাই বা একজন ডিস্ট্রিবিউটর আমাদের সাথে কাজ করার জন্য আসে, তখন ওই ব্যক্তিটি আসলে কিছু কিন্তু বুঝে না কোন দিকে যাবে। সেই ডিস্ট্রিবিউটর, সেই অ্যাসোসিয়েট হচ্ছে কি একজন নবজাতক। এখন
এই তো কিছু সময় আগে আমি আমার ছোট বাবুকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো ডক্টর চমৎকার একটা কথা বললেন। তো ও খাবার খাচ্ছে না ২-৩ দিন যাবৎ একটু কম খাচ্ছে। তখন ওর মাকে বলল যে, "অসুস্থ হলে আপনার কি খাবার ভালো লাগে?" উত্তরটা হচ্ছে কি না। একইভাবে প্রত্যেকটা জিনিসের সঠিক উত্তর রয়েছে। একজন ডিস্ট্রিবিউটর ও তো শিশু। ও চিনবে না, ও বুঝবে না, ও এদিক সেদিক দৌড়াবে। এটা স্বাভাবিক বিষয়। এটা অস্বাভাবিক না। এখন এই ডিস্ট্রিবিউটরের সাথে আপনি যদি অহংকার নিয়ে কথা বলেন, দাদাগিরি ফলাতে চান, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যে, "তুমি কি বুঝো? তুমি কি হরিদাস পাল?" তাহলে কিন্তু আপনার বিজনেস আগাবে না। অর্থাৎ তাকে বিনয়ের সাথে এই বিজনেসটাকে বোঝানো, এটা হচ্ছে আপনার কাজ, এটা হলো আপনার দায়িত্ব। তাকে ভালোবাসা দিয়ে, তাকে আন্তরিকতা দিয়ে তার জায়গাটা দেখিয়ে দেয়া, তার লক্ষ্যটা ঠিক করে দেয়া। আপনি যদি এই কাজটা করতে পারেন, আপনার অর্থের অভাব হবে না। আপনি যে জন্য এসেছেন, সেটা আপনি পরিপূর্ণভাবে পাবেন। কিন্তু আমরা যেটা করি, সেটা হচ্ছে আমরা যদি কাউকে ডিস্ট্রিবিউটর করি, আমরা খুব একটা মূল্যায়ন করি না। আমাদের ভিতরে প্রচুর ইগো কাজ করে। যে আমি তো ওর আপলাইন, তাহলে আমি যা বলব ও সেটাই শুনবে। ওর উপরে আমরা চাপিয়ে দেই। এই চাপানোর স্বভাবটা আমাদেরকে দূর করতে হবে। আপনি দেখুন যে আপনি যখন বিজনেসটা শুরু করেছিলেন, আপনার অবস্থা কি ছিল? আপনার ভিতরে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। আপনি জিজ্ঞেস করেছিলেন। যেমন আজকে প্রোগ্রামের শুরুতে হাবিবুর রহমান সাহেব আমাকে জিজ্ঞেস করতে চেয়েছিল। কিন্তু আমি কিন্তু সেই দিকে যাইনি। কেন যাইনি? কারণ উত্তরটা দিতে গেলে প্রোগ্রাম দেরি হয়ে যাবে। কিন্তু আমার মন চাচ্ছিল তার প্রশ্নের উত্তরটা দেয়া, তাকে বোঝানো যে আমাদের বিজনেসের পয়েন্ট কি? বা আমাদের এই সিস্টেমের কিভাবে আয় করে? আমার কাজ কি? আমার কাজ হলো আমার অ্যাসোসিয়েট যারা রয়েছে তাদেরকে বিজনেসটা বোঝানো। আমি যতটুক জানি আমি তাদেরকে বোঝাবো। এবং আমি আমার আপলাইন এর কাছ থেকে, তার সিনিয়র কাছ থেকে, এখানে সফল যারা লিডার রয়েছে তাদের কাছ থেকে জেনে আমি তাকে বিজনেসটা বোঝাবো। এটা আমার কাজ। আবারও বলছি আমি যদি সেই ইগো নিয়ে আমি যদি তাকে বিজনেসটা না বোঝাই, তাহলে সবথেকে বড় লস কি হবে? হয়তোবা সে একটা প্যাকেজ ক্রয় করেছে, ডিস্ট্রিবিউটর হয়েছে। প্যাকেজ ক্রয় করে তার প্রোডাক্ট নিয়ে বাসায় সে ব্যবহার করেছে। সে আসলো না, সে বিজনেসটা করল না। তাতে করে লসটা কার হবে? ক্ষতিটা কার হবে? অর্থ কে হারাবে? আপনি তো হারাবেন। আর এটা কখন হয়? যখন মানুষের ভিতরে ইগো কাজ করে। আমি আলোচনার ভিতরে আজকে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি যে এই বিজনেসের প্রারম্ভিক যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি নম্র হতে পারি, নমনীয় হতে পারি, ইগো ত্যাগ করতে পারি, বিজনেস না হয়ে যাবে না। আপনি যা করবেন আপনার বিজনেস হতে বাধ্য। আপনি ডিস্ট্রিবিউটর সাথে নমনীয়ভাবে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন। আপনি দেখবেন যে আপনার বিজনেস দৌড়াবে। কিন্তু আপনি যদি সেখানে অহংকার নিয়ে, ইগো নিয়ে যদি আপনি চলেন, কথা বলেন, আমি হুনুরে বা আমি বড় লিডার হয়ে গিয়েছি। আমি এটা সেটা। আমি এত বছর যাবৎ বিজনেস করি। আমি এত টাকা আর্ন করেছি। আমি তোমার সিনিয়রও সিনিয়র। তাহলে বিজনেসটা হবে না। আপনার দ্বারা এই বিজনেসটা হবে না। আপনি কি করেন? আপনি গুলিস্তানে গিয়ে এই কাপড়-চোপড়ের ব্যবসা শুরু করেন বা আপনার যেখানে অবস্থান করছেন সেখানে অন্য কিছু করেন। এই বিজনেস আপনার জন্য না। আপনাকে বুঝতে হবে যে আপনি এমন একটা বিজনেসে ইনভলভ হয়েছেন যেখানে লক্ষ টাকা না, এখানে কোটি টাকা তৈরি করার সুযোগ রয়েছে। তাহলে যে কোটি টাকা ইনকাম করার হাতছাড়া হয়ে যাবে বা এটা ফসকে যাবে, আপনার কাছ থেকে চলে যাবে কখন? যদি আপনি ইগো ত্যাগ না করতে পারেন। আপনার এই বিজনেস থেকে সবকিছু পাওয়া সম্ভব যদি আপনি ইগোটা ত্যাগ করেন। আমি কেন আলোচনায় এই বিষয়টা তুলে ধরেছি এবং আজ থেকে প্রায় ৬০ বছর আগে থেকে এই বিজনেসের যে সিস্টেম চলে আসছে, সেখানে যে বিষয়টা বলা হয়েছে,
প্রতিটা কোম্পানির সিনিয়র যারা ছিল তারা একই কথা বলেছে যে তোমার ডাউন লাইন তিনি হচ্ছে সম্পদ, তোমার ডাউন লাইন তোমার ইনকামের সোর্স। তুমি যদি এই সোর্সকে হারাও তাহলে তোমার পকেটে টাকা আসবে না, তোমার বিজনেস সেন্টার থেকে প্রচুর ইনকাম করতে পারবে না। বিলবিট টেগেবিট তারা কিন্তু এটাই শিখিয়েছে। এবং এই নেটওয়ার্ক মার্কেটিং যারা করছেন বহু বছর যাবত, আপনি দেখবেন যে সেই সমস্ত লিডার সব থেকে ভালো করে যারা বিনয়ী, নম্র, তারা রেগে যায় না এবং তাদের প্রচুর সহযোগিতা করার মনোভাব রয়েছে। ওরা কি করে, ওরা অনেক বড় টিম তৈরি করতে পারে, ওরা অনেক মানুষদেরকে নিয়ে চলতে পারে। এবং আপনি যখন ওদের সাথে আপনি 2 মিনিট আপনি কথা বলবেন, আপনি দেখবেন যে চার্জ হয়ে যাবেন, আপনার ভিতরে প্রচুর এনার্জি কাজ করবে। এবং আপনি যদি ওদেরকে প্রশ্ন করেন, ওরা কিন্তু আপনাকে ছোট্ট করে সঠিক উত্তরটা দিয়ে দিবে। যেমন আমি জিজ্ঞেস করেছিলাম ইন্ডিয়ান একজন লিডারের কাছে যে নেটওয়ার্ক মার্কেটিং এর সূত্রটা কি বেশি ইনকাম করার। তিনি আমাকে চমৎকারভাবে 2 মিনিটে বিষয়টা বুঝিয়েছিল। তিনি আমাকে বলেছিল টিম তৈরি করুন এবং টিম তৈরি করার জন্য আপনাকে আন্তরিকভাবে এই যে টিম যারা রয়েছে ওদেরকে সহযোগিতা করুন। এবং আমি বলেছিলাম যে প্রথম তো টিম হয় না, 1 জন 2 জন বা 5 জন। তখন আমাকে এই কথাটা বলা হয়েছিল যে ওই 1 জন 2 জন দিয়েই তোমার অনেক বড় টিম তৈরি হবে। তোমার কাজ কি? ওই 1 জন 2 জন যে রয়েছে তাদের সাথে আন্তরিকভাবে তুমি মিশো, ওদের সমস্যাগুলো শুনো এবং ওদেরকে বিজনেসটা শিখাও। এবং এইটা হবে একদম ন্যাচারাল বা আন্তরিকভাবে তোমাকে এটা করতে হবে। তাতে করে তোমার বিজনেস অনেক বড় হবে। এবং বিশ্বে বড় নেটওয়ার্ক যারা তারা কিন্তু এই কাজটা করে। বিশ্বাস করেন আমি কিন্তু এই 2 মিনিটে পুরো মেসেজটা পেয়ে গিয়েছিলাম। আপনার এটা বুঝতে হবে যে একজন লিডার তার কাছে গেলে, তার কাছে বসলে, তার সাথে 2 মিনিট কথা বললে আপনি কিন্তু ফুলফিল চার্জ হয়ে যাবেন, আপনি প্রচুর এনার্জি পাবেন। এবং ওই লিডারের ভিতরে যে গুণগুলো থাকতে হবে, ওই লিডারের ভিতরে যে যোগ্যতাটা থাকতে হবে, সে যোগ্যতাটা হচ্ছে ইগো মুক্ত হতে হবে। এখানে ভালো করবেন, ভালো কিছু প্রত্যাশা করবেন, ইগো নিয়ে হবে না। অনেকেই এই কথা বলতে শুনেছি যে ও যদি আমার টিমে কাজ না করে আমি কি পড়ে থাকবো। এই কথা কেন আসবে? এ কথা কেন আসবে? এ কথা তো আসার কথা না। বরঞ্চ আমার বিজনেস করতে হলে ওকে লাগবে। ওই হবে কি আগামী দিনে আমাদের এখানে টপ আর্নার। ও হবে আমার বিজনেসে বা আমার টিমে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন লিডার। আমি তো ওকে এমন ভাবে তৈরি করতে হবে। এমন ভাবে আমি তৈরি করব। আমরা যে কাজটা করি যে একটা মিটিং এ আমরা যখন যাই তখন আমার অ্যাসোসিয়েট অপেক্ষা করতেছে আমার সাথে কথা বলার জন্য। তখন দেখা যাচ্ছে আমার বান্ধবী আমাকে ফোন দিয়েছে বা ফ্যামিলির একজন ফোন দিয়েছে। খুব একটা গুরুত্বপূর্ণ না। আপনি আপনার অ্যাসোসিয়েট কে মূল্য না দিয়ে আপনি কি করছেন? আপনার বন্ধুর সাথে, বান্ধবীর সাথে বা আপনার আ মানে আ কথা বলছেন। আপনার বিজনেস হবে না। কেন হবে না? কারণ হলো আপনার অ্যাসোসিয়েট কে আপনি গুরুত্ব দিচ্ছেন না। আপনার অ্যাসোসিয়েট কে যদি গুরুত্ব না দেন, এই বিজনেসটা আপনার জন্য না। এই বিজনেসে সফল তারাই হবে। এই বিজনেস তাদের জন্যই যারা অ্যাসোসিয়েট যারা রয়েছে, ডিস্ট্রিবিউটর যারা রয়েছে তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করতে মানসিকতা যার ভিতরে রয়েছে। বন্ধুরা বিশ্বাস করুন আর না করুন, এই বিজনেসের সূত্র এই জায়গাটাই। আপনার অ্যাসোসিয়েটের সাথে দেখা হওয়ার সাথে আপনাকে হ্যান্ডশেক করুন, আপনি জড়িয়ে ধরুন এবং পাশ থেকে মানুষগুলো যেন দেখার সাথে বুঝতে পারে যে এরা কত আপন, কত বন্ধুত্বপূর্ণ। আপনার অ্যাসোসিয়েট যারা রয়েছে, ধরুন এক অ্যাসোসিয়েটের জন্মদিন। আপনি একটা কেক নিয়ে ওর বাড়িতে চলে যান যে বন্ধু তোমার আজকে জন্মদিন। আসো আমরা এই জন্মদিনকে উপভোগ করি, সেলিব্রেশন করি। ওই অ্যাসোসিয়েট দেখবেন আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনি অ্যাসোসিয়েটের মন খারাপ, আপনি অ্যাসোসিয়েটকে ফোন দিন। আপনি বলেন যে তুমি কোথায় আছো? আমি আসতেছি। আমরা একসাথে খাবো। কিসের মন খারাপ? এইভাবে সহযোগিতা করতে হবে বন্ধুরা। আমরা এখানে লক্ষ টাকা না, আমরা কোটি টাকার বিজনেস করতেছি এবং এখানে আমাদের সন্তানের জন্য আমরা বিজনেসটা দাঁড় করাচ্ছি।
বিপরীত ভাবে যদি বলি, আমার ভিতরে যদি ইগো থাকে যে আমি আমার এক অ্যাসোসিয়েট অটো বা আ বা দিনমজুরের কাজ করে এবং তার শিক্ষাগত যোগ্যতা খুব একটা না। আমি যদি সেই মাপকাঠিতে ওকে মাপি এবং আমি কোথায় আর ও কোথায়, আমি তো এই বড় লিডার হয়ে গেছি। এই যে দাদাগিরি ফলাতে চায়, বন্ধুরা বিশ্বাস করেন আপনার বিজনেস আগাবে না। আপনাকে মাঠে নেমে যেতে হবে, ওর সাথে মিশতে হবে। আসো কিভাবে বিজনেসটা করতে হয়, আমি তোমাকে বিজনেসটা শেখাই। এবং এই বিজনেস থেকে কোথায় যাওয়া যায় এবং এই বিজনেস থেকে কি পরিমাণ আর্ন করা যায়। তুমি কি গ্রস্ত আছো? বলো তোমার কত টাকা ঋণ রয়েছে। আপনি সাদা কাগজ নেন, কলম নেন। আপনি সে ইতস্ত করবে। আপনি বলেন যে, "বন্ধু আমি তোমার কাছের মানুষ। আমাকে বিশ্বাস করতে পারো।" এবং আপনি এইভাবে বলেন যে, "তোমাকে নিয়ে আমার অনেক দিন চলতে হবে এবং সারা জীবনই আমি তোমার সাথে চলবো।" বরঞ্চ এই কথা এইভাবে বলুন যে, "দেখো আমরা পৃথিবীর বুকে হয়তোবা একটা সময় থাকবো না। যে আমি যখন পৃথিবীতে থাকবো না, আমার জানাজায় তুমি থাকবে এবং তুমি যদি চলে যাও তোমার জানাজায়, তোমার খাটিয়া ধরে আমরা কবরস্থানে নিয়ে যাব। আমাদের সম্পর্ক এরকম। তুমি একা না। তোমার সমস্যা আমার সমস্যা। বলো তোমার কত টাকা ঋণ রয়েছে। এই তুমি কি ঋণ নিয়ে কি কবরে চলে যেতে চাও? তাহলে স্রষ্টার কাছে কি জবাবদিহি করবে? বন্ধু বলো। তখন দেখবেন যে সে ফ্রি হয়ে গেছে। আসলে প্রত্যেকটা মানুষের পারিবারিক অনেক সমস্যা থাকে। বিশেষ করে আমরা যারা কাজ করি নেটওয়ার্ক মার্কেটিং এ, তাদের বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে দেখা যাচ্ছে অনেক সমস্যার ভিতরে থাকে মানুষ। আসলে ভালো কোনো প্ল্যাটফর্ম তো এখনো পায়নি বাংলাদেশে। এজন্য যারা এই সিস্টেম সম্পর্কে একটু জানে, যারা পূর্বে বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করেছে অথবা একজন স্টুডেন্ট, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা থাকে। একজন স্টুডেন্টের সমস্যা হতে পারে ওর গার্লফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ এমন একটা ভাব। আপনি ওর কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনার কাছে সলিউশন যদি থাকে ওকে সলিউশন দিন। ওর যত সমস্যা, আপনি লিডার, আপনাকে নিতে হবে। এবার ওই বন্ধুকে বলুন যে, "বন্ধু তুমি কত টাকা ঋণ রয়েছে?" তখন সে বলবে যে, "আমি ৳৫,০০,০০০ ঋণ রয়েছি বা ৳১০,০০,০০০ ঋণ রয়েছি বা ৳২,০০,০০০ ঋণ রয়েছি। আমার প্রতি সপ্তাহে এত টাকা কিস্তি দিতে হয় বা আমার মা ওষুধ কিনতে হয়। আমার এই সমস্যা, সেই সমস্যা।" আপনি নোট করুন এবং এবং আপনাকে সলিউশন দিন এবং আপনি বলুন যে, "এই জায়গা থেকে বের হতে হলে তোমার করণীয় কি?" অনেক সময় দেখা যায় অ্যাসোসিয়েটের পকেটে টাকা থাকে না। এক জেলা থেকে আরেক জেলায় যাবে একজন ডিস্ট্রিবিউটর করার জন্য। ফোনে কথাবার্তা প্রায় সেরেছে। অপর দিক থেকে বলতেছে যে, "ভাই আপনি আসুন, সামনাসামনি কথা বলে ফাইনাল করি।" কিন্তু তার পকেটে ৳৫০০ নেই। ৳১,০০০ নেই যে সে অন্য জেলায় যাবে। আপনি কি করুন? আপনি বলুন যে, "তুমি একা যাবে কেন? চলো আমরা ২ জন একসাথে যাই।" আনন্দ করে হৈ, হৈ করে রই, রই করে আপনি যাবেন সেই জেলায়। সেই জেলায় গিয়ে তার সাথে কথা বলবেন এবং তাকে গর্বিত একজন ডিস্ট্রিবিউটর করবেন। বিজনেসটা শুরু হয়ে গেল। বিজনেসটা অন্যটা জেলায় চলে গেল। আউট স্টেশন তৈরি হলো। দেখেন টিমটা কিভাবে বড় হয়। এখন এই ডিস্ট্রিবিউটর কিন্তু কখনো বুঝবে না বা জানবে না কিভাবে টিম পরিচালনা করতে হয়। আপনি কিন্তু জানেন কারণ আপনি লিডার। আপনি তাকে বলেন যে, "আজকে কত তারিখ? আজকে ধরো তোমার ২ তারিখ বা আজকে তোমার ৬ তারিখ। আগামী আমি ১৫ দিন পরে তোমাকে নিয়ে আবার আসবো। তুমি কিন্তু প্রিপারেশন নিয়ে থেকো। আমাদের এখানে আগামী ৩ মাস কন্টিনিউ আসতে হবে।" তখন দেখবেন যে সে ফ্যাল করে তাকিয়ে বলতেছে, "৩ মাস আসতে হবে? কেন বস?" কারণ ও তো জানে না, ও তো শিশু। আমরা কি ১ম নতুন যারা অ্যাসোসিয়েট হচ্ছে ওরা আমাদেরকে শিশুর মতো জানেন? আসলে ওরা কিছু বুঝতে চায় না এবং বাচ্চারা কি করে? দৌড়াদৌড়ি করে। মানে হঠাৎ যে ওরা আসলে বুঝবে না আ মানে কিভাবে বিজনেসটা করতে হয়। তখন তাকে বোঝান যে এই যে আমরা একজন ডিস্ট্রিবিউটর করলাম, আউট স্টেশন তৈরি হলো বা অন্য জেলায় আমাদের বিজনেসটা তৈরি হলো। আচ্ছা তুমি কি চাও না এখানে ৫০০ ডিস্ট্রিবিউটর তোমার হোক, ১,০০০ ডিস্ট্রিবিউটর হোক এবং বড় একটা কমিউনিটি তোমার তৈরি হোক, তুমি এটাকে চাও না? তখন সে বলবে যে, "হ্যাঁ, আমি এটাই তো চাই।" দেখবেন যে তার মুখ ঝলঝল করতেছে, তার চোখ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এবং আপনি তাকে বলেন যে, "হ্যাঁ, তুমি আসবে এবং আমরা ২ জন আসবো। এই জেলায় আমরা সবথেকে বড় বিজনেস করব। অন্য টিমের চেয়ে আমাদের টিম সবথেকে শক্তিশালী হবে। এবং তুমি এবং আমি এবং এই যে আমাদের নতুন যে ডিস্ট্রিবিউটর হলো, আমাদের যে বন্ধু হলো, আমরা তাকে নিয়ে এই জেলায় আমরা বড় বিজনেস আমরা তৈরি করব।" এই যে দেখেন একজন ডিস্ট্রিবিউটর কখন সাহস পায় জানেন? একজন ডিস্ট্রিবিউটর তখনই সাহস পায় যখন আপলাইন তাকে সাহস দেয়।
আপনাকে একটা কথা মনে রাখতে হবে, বিনা তাপে কখনো রান্না হয় না। তাপ ছাড়া রান্না হয় না। এটা যেমন সত্য, একইভাবে নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে লিডারের ভূমিকা ছাড়া, লিডারের সহযোগিতা ছাড়া, আপনার সহযোগিতা ছাড়া এই বিজনেসটা হয় না। এই ডিস্ট্রিবিউটরকে আপনি আন্তরিকভাবে সহযোগিতা করুন। ২ দিন আগে থেকে আপনি বলুন যে কালকে কিন্তু শিডিউল, আমরা যেই ডিস্ট্রিবিউটর তৈরি করে আসলাম তার সাথে কিন্তু বিজনেস আমাদের সিরিয়াস হবে। তার সাথে কি কথা হয়েছে আপনার? তিনি কি আরো কিছু ব্যক্তিদেরকে রাখবে যাদেরকে আমরা বিজনেসটা দিতে পারি এবং তাদের ভাগ্য পরিবর্তন করতে পারি? হ্যাঁ, বস আমার সাথে কথা হয়েছে। তার ভাই থাকবে, তার বোন থাকবে এবং সে ৪-৫ জন ব্যক্তির সাথে আমাকে আলোচনা করিয়ে দিবে, পরিচয় করিয়ে দিবে। ওহ! দারুণ কাজ করেছ। এবার আপনি ডিস্ট্রিবিউটরকে কি আপনি আপনি প্রশংসা করুন যে, "বন্ধু তুমি তো দারুণ কাজ করেছ।" এইটাই তো আমাদের বিজনেসের ১ম পদক্ষেপ। এই যে ডিস্ট্রিবিউটরকে আপনি প্রতিটা জায়গায় প্রশংসা করুন, প্রতিটা জায়গায় উদ্বুদ্ধ করুন এবং আপনি যে বিষয়টা মাথায় রাখবেন, ওই জেলায় বিজনেসটা এগিয়ে যাবে, ওই বিজনেসটা ছড়িয়ে যাবে, কখন যাবে? এই এসোসিয়েট এর মাধ্যমে কিন্তু যাবে। আপনি দেখবেন যে সেখানে যাওয়ার পরে অনেক ব্যক্তি মার্চেন্ট প্রায়োরিটি কাস্টমার হচ্ছে। একজন মার্চেন্ট প্রায়োরিটি কাস্টমার হওয়ার সাথে, সাথে আমাদের বিজনেস কি বলছে? রেফার কমিশন ৳২৫,০০০ পেল। তার অ্যাকাউন্টে যখন ৳২৫,০০০ চলে আসবে, ঘটনা কি ঘটবে? এবার দেখেন এই যে ডিস্ট্রিবিউটর তার ভিতরে আনন্দের বন্যা বয়ে যাবে। সে মানে খুশিতে আপনাকে জড়িয়ে ধরবে এবং অনেক সময় আমরা যেটা দেখি সেটা হচ্ছে চোখে পানি চলে আসে। আপনি তাকে পিঠ চাপড়িয়ে বলেন যে, "এরকম ৳২৫,০০০ তোমার জীবনে কত আসবে তুমি কল্পনা করতে পারবে না।" এবার দেখেন সে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় তার কমিউনিটি তৈরি করতেছে। আসলে তাকে হাত ধরে বিজনেসটা শিখাতে হবে। এবার ওই জেলায় গিয়ে যাকে বিজনেসটা আপনি শিখিয়েছিলেন তার সাথে আপনি যোগাযোগ করেন। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা কি করি? গ্রুপিং করি। এই গ্রুপিং কিন্তু করা যাবে না। ওই বাঁশের চেয়ে কঞ্চি শক্ত এমন একটা কথা আছে। ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খায় এমন একটা কথা আছে। আপনি কখনো এই ডিস্ট্রিবিউটর ব্যতীত ওইখানে কোনো পদক্ষেপ নিবেন না। কখনো পদক্ষেপ নিবেন না। এবং কখনো এই ডিস্ট্রিবিউটর ভুল করবে, মানে অনেক কিছু করবে। কখনো তার ডিস্ট্রিবিউটর কাছে আপনি বেশি ভালো মানুষ হতে যাবেন না। বরঞ্চ এই ডিস্ট্রিবিউটরকে আপনি প্রশংসা করেন। কারণ ওই জেলায় যে বিজনেসটা ছড়িয়ে গেছে, কার মাধ্যমে গিয়েছে? এই ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কিন্তু গিয়েছে। আপনি ওখানে তাকে সম্মান দিবেন। এইটা আপনার কাজ। জানেন এই বিজনেসটা করতে গেলে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমি যখন ইন্ডিয়া কাজ করেছি, আমি দেখেছি যে তারা কিভাবে কাজটা করে এবং বিশ্বে অনেক বড় কোম্পানি রয়েছে। তাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সম্পর্কে আমরা যখন জানতে পাই, আমরা যখন তার অভিজ্ঞতার আলোকে বুঝতে পাই, তখন আমরা আসলে অবাক হয়ে যাই যে আসলে তাদের কত ত্যাগ। বন্ধুরা, বিশ্বাস করেন এই বিজনেসে ১ম আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। কেন ত্যাগ স্বীকার করতে হবে বলেন? কারণ আপনি ভিত্তি আপনি গড়ে তুলছেন। আমি গতকাল চায়না ব্যাম্বো টির কথা বলেছিলাম। আজকে একইভাবে বলব। আপনি যখন কোনো কনস্ট্রাকশন সাইটে যাবেন, যেখানে ১৮-২০ তলা বিল্ডিং হবে, আপনি ১ম যাওয়ার পরে দেখবেন যে সেখানে আপনার হামার দিয়ে বা আ ওইটাকে বুলডোজার দেয়, অনেক মাটি খোঁড়া হচ্ছে এবং অনেক কিছু ভাঙাচোরা হচ্ছে এবং সেখানে পাইলিং করতেছে, অনেক গাছ পুঁততেছে, অনেক কর্মযজ্ঞ করতেছে। বিল্ডিং কিন্তু দেখা যায় না। বিল্ডিং দেখা যায় কখন বলেন তো? যখন ফাউন্ডেশনের কাজটা শেষ হয়ে যায়, তখন দেখবেন যে ধাপে রাতারাতি কিন্তু ১ তলা ২ তলা এভাবে ধীরে ২০ তলা তৈরি হয়ে যায়। নতুন যারা রয়েছেন ১ম দিকে কিন্তু খুব একটা সফলতা এই নেটওয়ার্ক মার্কেটিং এ এই সিস্টেমে আসে না। তবে মজার বিষয় হচ্ছে আইহব এ সোশ্যাল কমিউনিটি এমন একটা সিস্টেম ডেভেলপ করেছে যেখানে ১ম থেকে ইনকাম করা যায়। আমি সেই সমস্ত বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে যে ইতিমধ্যে অসংখ্য প্যাকেজ সেল করে ফেলেছে। আজকেও কিন্তু আমার কাছে দারুণ মানে সংবাদ এসেছে যে এবং আজকে আমার রাজশাহী থেকে একজন আমাকে জানিয়েছে
যে মার্চেন্ট প্রায়োরিটি কাস্টমার হয়েছে, সেই বন্ধুকে আজকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের প্রচুর সেলস আসতেছে, আমরা সত্যিই আনন্দিত। এবং এই ক্রেডিট কিন্তু আপনাদের, আপনারা মাঠে যদি কাজ না করতেন আমরা এত দ্রুত গতিতে আমাদের এই কমিউনিটি কিন্তু বাড়াতে পারতাম না, এবং আমরা একসাথে অনেক বড় কিছু করব, এই ভাবনাটা কিন্তু আপনার মাথায় যেমন রয়েছে আমাদের মাথায় কিন্তু সবসময় ঘুরপাক খায়। আমাদের যে টার্গেট, আমাদের টার্গেট কি? যেমন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় অসংখ্য ধনী লিডার তৈরি করব। এই লিডার তৈরি করার সাথে সাথে অসংখ্য মানুষ জানবে, অসংখ্য মানুষ বুঝবে যে ওই ব্যক্তিটা সফল হয়েছে আয় হবে সোশ্যাল কমিউনিটি থেকে। এবং এই সফলতা দেখে তারাও কিন্তু আমাদের সাথে যোগ দিন করবে, এবং আমাদের ধীরে ধীরে কমিউনিটি বাড়তে থাকবে। এবং সেই দিন কিন্তু আর বেশি দূরে না, যেদিন এই ঘটনাগুলো ঘটবে। সেই দিনগুলো কিন্তু খুব কাছে। এবং আমি দেখেছি আই হবে সোশ্যাল কমিউনিটিতে গত 4 মাসে এমনও ব্যক্তি আমরা পেয়েছি যে 30 লক্ষ টাকার উপরে আমাদের এখান থেকে আয় করেছে। এবং তার জন্য কিন্তু একটা করতালি হোক বন্ধুরা। আমরা তার জন্য অভিনন্দন জানাই যে এই কাজটি তিনি করেছে, আসলে তার যোগ্যতা রয়েছে। এই যোগ্যতাটা কি, তার ভিতরে ইগো নাই। এবং আজকে আমাকে এই জিনিসটা একজন মেসেজ দিয়েছে, যে মানিকগঞ্জ জেলা থেকে আমাকে সে জানিয়েছে যে স্যার আপনি যদি অনুমতি দেন সেই ব্যক্তিকে, সেই মাহবুবুর রহমান মাহবুব সাহেবকে আমার জেলায় এনে একটা প্রোগ্রাম করাতে চায়। আমি বললাম যে অবশ্যই অবশ্যই। আসলে আমরা যেহেতু একটা কমিউনিটি, আমরা যেহেতু একসাথে কাজ করি, আমাদের এখানে নিজের টিমকে আমরা সাপোর্ট দিব, পাশাপাশি অন্য অন্য টিমকেও কিন্তু আমরা সাপোর্ট দিব। কারণ প্রথম দিকে আমাদের কিন্তু প্রচুর কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কিন্তু আমাদের এই কমিউনিটি বা আই হবে সোশ্যাল বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের উদাহরণ তৈরি হয়ে গিয়েছে এবং এইটাকে অব্যাহত রাখতে হবে বন্ধুরা। এবং আমি লিডারদেরকে আমি এই কথাটা বলতে চাই যে আপনারা হচ্ছে আই হবে সোশ্যাল কমিউনিটির মেরুদণ্ড। এবং এই মেরুদণ্ড শক্তিশালী করার জন্য আপনাদেরকে আমরা সর্বরকম সহযোগিতা করতেছি, পাশাপাশি আপনাদেরকে কারেকশন নিয়ে আসতে হবে। কোনো লিডারের মাঝে ইগো থাকবে না। এক ডিস্ট্রিবিউটর আসতেছে, তার হাতে কয়েকটা ব্যাগ, আপনি যাচ্ছেন কোথায়? আপনি একটা জায়গায় যাচ্ছেন সেমিনার দেখানোর জন্য, আপনি দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে বলতেছে যে আপনি ব্যাগ একা নিবেন কেন, আমাকে দেন। সে বলতেছে বস আপনি তো কোথাও যাচ্ছেন, কোনো সমস্যা নাই, আমি 5 মিনিট পরে যাচ্ছি, কোনো সমস্যা নাই, চলেন আপনাকে এগিয়ে দিই। এই যে আন্তরিকতা, তখন দেখবেন যে সেই ব্যক্তি এইভাবে ভাবনাটা করবে। দেখছো এত বড় লিডার আমার মানে আমাকে ব্যাক এগিয়ে দিচ্ছে। আসলে এটাই তো হওয়া উচিত। কারণ লিডার যারা রয়েছে তাদের বিজনেসটা কোথায় রয়েছে বলেন? লিডার যারা রয়েছে তাদের বিজনেসটা কিন্তু ডিস্ট্রিবিউটরের ভিতরে রয়েছে। তার কমিউনিটি যত বাড়বে, সেলস বাড়বে। সেলস বাড়ার সাথে সাথে তার ইনকাম বাড়তে থাকবে। এখন এই লিডার যদি তার ভিতরে ইগো রাখে, তাহলে বিজনেসটা কিভাবে আগাবে শুনি? বিজনেস কি এগিয়ে যাবে? বিজনেস কিন্তু এগোবে না বন্ধুরা। হ্যাঁ, টিম নিয়ে কথা বলবো, চলেন ইগো সম্পর্কে আরো কিছু তথ্য আমরা আপনার সাথে শেয়ার করব, যাতে করে বিষয়টা আরো পরিষ্কার হয়। সংস্কৃতিতে একটি সাবধান বাণী আছে, সেটি হলো অতি দপ্পে হতলঙ্কা, অতি মানে করবা, অতি দানে বলিরোধ্য, সম্য অত্যাঙ্ক গহিতঙ্ক। অর্থাৎ ভালো বুঝে বললে হয়, অতি অহংকারে লঙ্গায় রাবণের বিনাশ হয়েছিল। আপনারা যারা মহাভারত পড়েছেন তারা এই ঘটনাগুলো জানেন। আসলে আশপাশে শুভাকাঙ্ক্ষীরা অনেকবার বলেছিল, ঢের হয়েছে, তুমি সীতাকে চুরি করেছো, কিন্তু এবার সীতাকে ফিরিয়ে দাও, কারণ রামচন্দ্র দলবল নিয়ে আসছে, ও একবার এসে পড়লে তুমি ওর সাথে পেরে উঠবে না। কিন্তু রাবণের সেই কথা একবারও কিন্তু কানে ঢোকেনি, গুরুত্ব দেয়নি। কারণ রাবণের ভিতরে অহংকার কাজ করেছিল। আবার তেমনি আমরা মহাভারতেও দেখি যে কুরুক্ষেত্রে শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ দুর্যোধন ও তার দলবলকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছেন যে দেখো, যে পঞ্চ পাণ্ডব তো 5টা গ্রাম চেয়েছে,
তুমি যদি এইটুকু দিয়ে দাও তাহলে এই যুদ্ধটা আটকে যায়, না হলে কত লক্ষ কোটি লোকের প্রাণ যাবে। কিন্তু সে বলেছিল, না, কেন দেব? যেমন আমরা মানে এটা কেন করব? আমি টাউন লাইনের জন্য এটা কেন করব? এই জন্য দেখুন, আমরা জানি মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের পর গৌরবদের বিনাশ হয়ে যায়। আবার অপরদিকে বলি রাজা, তার আবার অনেক অহংকার ছিল। সে খুব বড় দাতা। বলি রাজার কি ছিল? অহংকার ছিল, কিন্তু তার ভিতরে দাতার মানসিকতা ছিল। যে যা চাইতো বলি রাজা তাই দিয়ে দিত। তো তার অহংকার ভাঙ্গার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ছদ্মবেশে এসেছেন তার কাছে, ভিক্ষা করছেন। তখন বলি রাজা বলছেন যে, হ্যাঁ বলো কি চাই, মানে আমি সব দিতে পারি। তো সে ভিক্ষুক অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন, আমি তোমার কাছে ত্রিলোক চাই। ত্রিলোক মানে স্বর্গ, মর্ত্য, পাতাল। তখন বলিরাজ বলেছেন যে, ঠিক আছে, স্বর্গ নিয়ে নাও। স্বর্গ নিয়ে নিল। পাতাল নিয়ে নাও, পাতাল নিয়ে নিল। আচ্ছা, মর্ত্য নিয়ে নাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আচ্ছা মর্ত্য আমি নেব কি করে? আমি তাহলে আমার পাটা মর্ত্য কোথায় রাখবো? আমি আমার পা তাহলে তোমার মাথায় রাখি। তখন বলিরাজা বলেছেন, আমার মাথাতেই রাখো। এখানে হচ্ছে অহংকার দমন। গল্পে আছে শ্রীকৃষ্ণ বলিরাজার মাথায় পা রাখলেন, আর বলিরাজা একদম মাটিতে গিরে গেলেন, মানে তার অহংকার বিনাশ হলো। তাই শেষ লাইনে সর্বোত্তম অত্যান গহিন্তং, মানে ওদিকে রাবণের বিনাশ হলো, দুর্যোধন ও তার দলের বিনাশ হলো, আবার এদিকে বলিরাজা মাটিতে মিশে গেলেন। তাই সবকিছু তো বাড়াবাড়ি করা ঠিক না। অত্যন্ত বাড়াবাড়ি করলে এরকম বিনাশ হয়। আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে যে বিষয়গুলো লক্ষ্য রাখি বা লক্ষ্য করেছি, আমরা পড়েছি যে অহংকার যাদের, তারা কি হয়? তারা পতন হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটা প্রতিনিয়ত দেখছি, অহংকার পতনের মূল। অর্থাৎ ইগো যা রয়েছে তার সর্বনাশ ঘটবে। এবং এই ইগোর ফলে কত মানুষ ধনী থেকে ফকির হয়েছে, আবার অনেক মানুষ বিনয়ী ছিল, গরিব থেকে তারা ধনীতে রূপান্তরিত হয়েছে। হাজার হাজার ঘটনা রয়েছে। আপনি যদি দেখেন যে লঙ্গরখানা, লঙ্গরখানায় দেখবেন যেখানে ধনী গরিব সকলেই কিন্তু একসাথে খায়। আর সেখানে রান্না বান্নার দায়িত্বে, খাবার পরিবেশনের দায়িত্বে যারা থাকেন তারা সকলেই সমাজের ভালো মানুষ। তারা বিনা পরিশ্রমে ওখানে শ্রমদান করছেন। এবং বাংলাদেশে অসংখ্য আপনি দেখবেন যে সুফি সাধকদের মাজার সেখানে, এবং বিভিন্ন জায়গায় ধর্মীয় আলোচনা হয়। সেখানে অসংখ্য মানুষ বিনা শ্রম দিচ্ছে, অর্থাৎ কোনো অর্থ ছাড়া মানুষের সেবা করছে। এবং তারা দেখবেন যে এটা কেন করছেন, এবং ওখানে যারা যায় তারা বের হওয়ার সময় দেখে একজন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাকে এই গল্পটা বলেছে ইন্ডিয়ান আমার এক দাদা। তিনি অনেক বড় একজন নেটওয়ার্কার। তো ইন্ডিয়াতে একটা জায়গায় উনি গিয়েছে, ধর্মীয় আশ্রম। তো সেখানে একসাথে বসে খানাপিনা করেছে, এবং যখন ঢুকেছে সেখানে তো আসলে জুতা রেখে ঢুকতে হয়। তখন জুতা রেখে আমাকে গল্পটা তিনি বলেছেন। তো কথা প্রসঙ্গে উনি এই কথাটা আমাকে বলেছে, এই যে দেখেন, মানে কয়েকজন তার সাথে গিয়েছিল এবং জুতা রেখে ঢুকতে হয়, এবং সেখান খাওয়া দাওয়া করার পরে একসাথে সবাই খাবার খেয়েছে, ধনী গরিব সবাই। ও সেখান থেকে যখন বের হয়েছে, তখন তার হাতে যখন জুতা চেয়েছে ওই যাদের কাছে রেখে গিয়েছিল, তখন দেখতেছে যে জুতা মানে চকচক করতেছে। আরে বাবা, এই দূর থেকে পরে এসে জুতা ময়লা হয়েছে, চকচক কিভাবে হলো? তখন তিনি বুঝতে পারলো যে ওই জুতা যারা রেখেছিল তারা
সুন্দর করে জুতা পলিশ করে দিয়েছে এবং পরবর্তীতে জানতে পেরেছে যিনি এই জুতা পরিষ্কার করেছে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন টিচার। খুব সাধারণ পোশাক। তখন আমাকে ওই দাদা বলছিল যে, "বিশ্বাস করো যে ওই স্মৃতি আমার এখনো চোখে ভাসে। কি বিনয়ী আচরণ! আমার জুতাটা পলিশ করে দিল।" আমি বুঝতেও পারলাম না। পরে তার পরিচয়টা জানতে পারলাম। আসলে আপনাদেরকে আমি এই কথাটা বলতে চাই যে, অহংকার প্রত্যেকটা মানুষের ভিতরে রয়েছে। আপনার ভিতরে রয়েছে, আমাদের ভিতরে রয়েছে। তো ইগোকে দমন করতে আমাদেরকে শিখতে হবে। নত হওয়া শিখতে হবে। ইগো দমন করতে মানুষ সরি বলে, নিজের ভুল স্বীকার করে। অনেকে আমাকে বলেন যে, "ইগো কিভাবে দমন করা যায়?" আমি তাদের বলব, মানুষ নিজের ভুল স্বীকার করে সরি বলে, কিন্তু সে অন্যর ভুলের জন্য ক্ষমা চাইতে পারে, সেই আসল বাহাদুর, সেই আসল মানুষ। একবার একটা ঘটনা যে সেই অ্যা ঘটনাটা আপনাদেরকে বললে হয়তোবা আরো আপনাদের সহজ হবে যে দিল্লিতে রেড ফোর্টের ভেতরে ২ টি অসাধারণ স্থাপত্য রয়েছে। রেড ফোর্ট মানে কি? এই যে আপনার শাহজাহান বা মোগলে আজম যেখানে আ বসবাস করত। আপনি যদি দিল্লিতে যান, আপনি যদি আগ্রা দেখেন, আগ্রার যে তাজমহল ওই জায়গা থেকে এই রেড ফোর্ট মানে এই লালকেল্লা যেটাকে বলা হয় যে ওই রাজাদের অর্থাৎ আকবরের যে বা শাহজাহান ওদের যে আ থাকার জায়গা ছিল সেটা কিন্তু লাল দালান মানে আগ্রা থেকে আপনি দেখা যায়। হ্যাঁ? ওই জায়গা থেকেও মানে তাজমহল দেখা যায়। আবার এই জায়গা থেকেও কিন্তু ওইটা দেখা যায়। তো সেখানে এই ভিতরে সম্রাট শাহজাহানের অসাধারণ ২ টা স্থাপত্য ছিল। এটা শাহজাহান নিজে তৈরি করেছিল। একটি হলো দেওয়ানি খাস, যেখানে সম্রাট শাহজাহান সপরিবার নিয়ে থাকতেন, মানে অন্দরমহল। আরেকটি হলো দেওয়ানি আম, যেখানে সম্রাট দরবার করত। তার প্রজাদের কথা শুনত, নালিশ শুনত এবং বিচার করত। অদ্ভুত একটি বিষয়, সে বিষয়টি হচ্ছে এই ২ মহলের মাঝখানে দরজার উচ্চতা দেখে আপনি অবাক হবেন। আর সেটা এতটাই নিচু যে কারো পক্ষে মাথা উঁচু করে যাওয়া সম্ভব না। শাহজাহান নাকি ইচ্ছে করেই এরকম দরজা বানিয়েছিলেন। কারণ তিনি যখন প্রজাদের বিচার করতে যাবেন তখন যেন নিজের মাঝে এতটুকু ইগো না থাকে। কারণ এইটুকু ইগো থাকলে তার ন্যায় বিচার করা কিভাবে সম্ভব? এজন্য নিচু দরজা করেছিলেন যাতে করে বিচার করতে যাওয়ার সময় আল্লাহর কাছে ইগো জমা করে যেতে পারেন এবং সুবিচার করতে পারেন। প্রিয় সবাই, ভাবতে পারেন তাদের এই সিনসিয়ারিটি মানে কি পরিমাণ ছিল? মানে কি চিন্তা ভাবনা তাদের ছিল এবং কি ভাবনা করে তারা সাম্রাজ্য পরিচালনা করেছে। এবং এ কারণেই তো মোগল সম্রাট তার পরিবার দীর্ঘ সময় মানে এই সিংহাসনে ছিলেন। আরো একটা কথা আপনাদেরকে না বললে না, যে ২ অহংকারী মানুষ পরস্পর মিলতে পারে না। কখনোই না। কারণ একে অন্যকে কষ্ট দেবে, যার জন্য ২ টা সজারু, সজারু তো চিনেন? সজারু চিনেন না আপনারা? সজারু তো অনেক কাঁটা। সজারু একসাথে কখনো থাকতে পারে না। কারণ এরা একে অন্যকে ব্যথা দিবে। সজারু একে অপরকে ব্যথা দিয়ে থাকে কাঁটা দিয়ে। আপনাদেরকে আরেকটা গল্প বলছি। বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আপনারা সনাতন ধর্মে বিখ্যাত একজন ব্যক্তি শ্রীরামকৃষ্ণ, তিনি মাঝে, মাঝে বলতেন যে, "তোমরা
সময় নিয়ে পাহাড় দেখতে যাবে, মানে সমুদ্রের কাছে যাবে কিংবা খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবে। কারণ হিমালয়ের সামনে গেলে নিজেকে এত ছোট মনে হয় যে অহংকার আপনি আপনি দমন হয়ে যায়। আপনারা যারা পাহাড় দেখেছেন, আপনি পাহাড়ের নিচে দাঁড়িয়ে যদি আপনি নিজেকে ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন। ইন্ডিয়াতে অনেক জায়গায় গিয়েছি। এত বড়, বড় পাহাড়। তো নিজেকে আসলে এতটা ক্ষুদ্র মনে হয়েছে। মানে স্রষ্টার কি সৃষ্টি! এজন্য আপনাদেরকেও আমি আহ্বান জানাবো যে সময় পেলে সমুদ্র দেখতে যাবেন, সময় পেলে পাহাড় দেখতে যাবেন, খোলা আকাশের দিকে তাকাবেন। তো তাতে করে আপনারা নিজেকে ফিল করতে পারবেন। আচ্ছা, কেন সবাই এত করে অহংকার করে? আবার অহংকার দমনের পদ্ধতি কি? আসলে মানুষ একটু সুযোগ পেলেই দেখবেন যে, যেটাকে আমি বলি যে আশকারা পেলেই, তখন তিনি বিভিন্ন ব্যক্তির উপরে, বিভিন্ন সিস্টেমের উপরে দাদাগিরি ফলাতে চায়। কিন্তু যার উপর করতে চায় সে বা কম কিসে? ফলে তর্ক, মারামারি, সম্পর্ক ছেদ হয়। তাহলে আর আমরা যে বিজনেসটা করছি, আমরা মিলেমিশে কাজ করব। আপনি দেখবেন যে আমাদের আ এই রাজধানী শহর ঢাকায় বিভিন্ন সময় মানে এক রিক্শাওয়ালা নেমে আরেক রিক্শাওয়ালার উপরে কি বলতেছে? সে বলতেছে, "এই বেটা তুই চিনিস আমি কে?" আবার যে রিক্সা, সেই রিক্শাওয়ালা সে রিক্সা থেকে নেমে বলতেছে আঙুল ঝুলিয়ে, "ওই বেটা তুই চিনিস আমি কে?" এখন এই যে গাড়ি যে জ্যামে পড়েছে, আশপাশের মানুষ দূর থেকে দেখতেছে। এরা মনে, মনে বলতেছে, "আরে বেটা তোরা কে? আমরা তো চিনি।" কারণ ২ টাই কি রিক্শাওয়ালা, ২ টাই তোর অবস্থান। এরকম একটা ভাবনা। বিষয়টা কি বুঝতেছেন? যে আমরা তো জানি তোরা কে। তো আমি আপনাদেরকে বলব, এই যে সবাই আসলে ইগো দেখায়, আমি কি কম যাই কিনা? মানে ও কে? হ্যাঁ? আসলে এই জায়গা থেকে আমাদেরকে একটু বের হতে হবে। নিজের দিকে একটু তাকাতে হবে। আমরা সবাই বিজনেস করার জন্য নেমেছি। আমরা এখানে সফল হওয়ার জন্য কাজ শুরু করেছি, কাজ করেছি। তো সিস্টেম বলছে আপনার ভিতরে ইগো রাখা যাবে না। আমাদের সবার সাথে মিলেমিশে আপ লাইন, ডাউন লাইন, ক্রস লাইন যেকোনো লাইন। কারণ ও তো আমার আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিটিতে কাজ করে, তাই না? ওকে সম্মান করব। আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় একে অপরের টিম নিয়ে সমালোচনা করি। ওর টিম ভালো না, ও এটা করেছে, নানা অভিযোগ। না, এগুলো করা যাবে না। কারণ আপনার কাজ হলো আপনার আপ লাইন, ক্রস লাইন, ডাউন লাইন সবাইকে নিয়ে মিলেমিশে আমাদের কাজ করতে হবে। আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমি বলি যে আমি দাস হয়ে থাকতে রাজি। পোষ মানা ইগো পায়ের কাছে শুয়ে লেজ নাড়ে আর পোষ মানাতে না পারলে লাফ দিয়ে সে ঘাড়ে ওঠে। মানুষের অনিয়ন্ত্রিত ইগো কিছু লক্ষণ আছে। আমি যদি আপনাদের সাথে শেয়ার করি যে অনিয়ন্ত্রিত যেগুলো আসলে নিয়ন্ত্রণের মানে অনিয়ন্ত্রিত থাকে সে বিষয়গুলো কি? যে দেখবেন যে ১ম লক্ষণ হচ্ছে রাগ। আশা পূরণ না হলে রাগ হয়। কেউ কথা না শুনলে রাগ হয়। কেউ গুরুত্ব না দিলে রাগ হয়। ডাউন লাইন আমার কথা না শুনলে ভীষণ রাগ হয়। দ্বিতীয়টা হচ্ছে ২য় লক্ষণ নিজেকে বেশি গুরুত্ব দেয়া। আপলাইন আমার দিকে তাকালো না, কেন তাকালো না? ডাউন লাইন আমার নাম করলো না কেন? এরকম নানা বিষয়। যার ফলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই ইগো কিন্তু আমাদের বন্ধু নয়। তাই বলা হয়
ডোন্ট মেজর ইন মাইনর। এ তিলকে তাল করে দেয়। ছোট ছোট বিষয়গুলো এত বড় করে দেয় যার ফলে যাবতীয় ঝামেলার সূত্রপাত হয়। তাই এটা নিয়ন্ত্রণ করা খুবই খুবই জরুরি। আর তৃতীয় বিষয়টা হচ্ছে দীর্ঘস্থায়ী অভিমান। পুরনো কথা কিছুতে মানে অনেকেই ভুলে না বা মনে রাখে। আপলাইন ডাউনলাইনের মাঝে হয়তো কিছু সমস্যা থাকে এবং কথা বন্ধ হয়ে যায়। যার অবস্থায় এরকম। এদিকে এতদিন পর হয়তো মনটা অনেক সময় নরম হয়। তো আপনি কি করেন? তাকে ফোন দিন। আর আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। যারা নতুন আমাদের সাথে কাজটা শুরু করেছেন, এই বিজনেসটা করতে হলে আপনার কিন্তু অনেক বড় একটা কমিউনিটি তৈরি করতে হবে। আপনার অনেক ব্যক্তি আপনার লাইফে পরিচিত ছিল। হয়তোবা আপনার সাথে এখন যোগাযোগ নেই। কোন একটা বিষয় মনোমালিন্য হয়েছে। তার সাথে ঝামেলাটা মিটিয়ে আপনি তার সাথে বিজনেস নিয়ে আলোচনা করুন। আপনার যেই মহল্লায় থাকেন, যে এলাকায় থাকেন, যে গ্রামে থাকেন, এখানে হয়তোবা আপনি ভাবতেছেন যে আমার স্ট্যাটাস তো অনেক হাই। আমি কেন এই সমস্ত ব্যক্তিদের কাছে বিজনেস নিয়ে যাব? আমি বলি কি জানেন? এই বিজনেসটা করতে হলে অনেক মানুষের সমাগম ঘটাতে হবে। যার টিমে অনেক ব্যক্তি তার ইনকামের সোর্স অনেক দিকে এবং তার ইনকাম কিন্তু অনেক দিকে থেকে আসবে। চতুর্থ দিক দিয়ে তারা ইনকাম আপনাকে দিবে। আপনার ১ম দিকে এই বিজনেসটা করার জন্য আপনার ভেতরে এই অহংকারটুকু রাখবেন না। সবার সাথে মিশুন, সবার সাথে কথা বলুন, আলাপ করুন, বিজনেস সেমিনার দেখান এবং আমাদের এই সুন্দরতম গল্পগুলো বলুন। তাতে করে যে ঘটনা ঘটবে, আপনার টিম বড় হবে, আপনি এগিয়ে যাবেন। এটা কিন্তু খুবই, খুবই জরুরি। আমরা অনেক সময় বলি যে, "ওকে আমি কেন বলবো? আমি অনার্স মাস্টার্স করেছি। ও তো একজন অল্প শিক্ষিত। ওকে আমি কেন বলবো?" এটা যেন বন্ধুরা আমাদের ভিতরে কাজ না করে। কারণ আমরা সাম্রাজ্য গড়ে তোলার জন্য কাজ করতেছি। অপর মানুষকে হেল্প করার জন্য কাজ করতেছি। ও যখন সফল হবে তখন ও কিন্তু আমার নামটাই নিবে। এজন্য আপলাইন হিসেবে বা আপনারা যারা জয়েন করেছেন আপনাদের কিন্তু অনেক, অনেক দায়িত্ব। সামনের দিনগুলো আমাদের যদি করতে চায় তাহলে আপনাদেরকে কিন্তু এই যে অহংকারটুকু ঝেড়ে ফেলে আপনাকে সামনে এগোতে হবে। আমরা অনেক সময় বিজনেসটা বুঝি না। আমরা অনেক সময় আপলাইনকে জিজ্ঞেস করি না। আপলাইনকে আমরা মর্যাদা দেই না। আচ্ছা বলি যে আপলাইন যদি আপনাকে এই সুযোগটা না দিত, তাহলে কি ঘটনা ঘটতো? আপনি আরো ১ বছর পরে এই সুযোগটা পেতেন। আপলাইন যদি এই সুযোগটা আপনাকে না দিত, তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়ে যেতেন। আপলাইনের সাথে আপনার কোনো মলিন-মালত্য হবে না। কাঁধে কাঁধ মিলিয়ে সবার বিজনেস গড়তে হবে। এটাই কিন্তু আমাদের লক্ষ্য। আমরা অনেক সময় আপলাইনের উপরে অভিমান করে আমরা তাকে ফোন দেই না। আপলাইনকে যদি আপনি অভিমান না করে যদি ফোন না দেন, আপনার কিন্তু লস। কারণ আপনার প্রতিনিয়ত আপনার টিম মিটিং করতে হবে। বিভিন্ন জায়গায় যেতে হবে, সেমিনার দেখাতে হবে, আলোচনা করতে হবে। সেই সমস্ত কে করে দিবে শুনি? তো আপলাইনকে আপনি আজকে একটা ফোন দিন বা আগামীকাল সকালে একটা ফোন দিন যে, "বস এতদিন যা কিছু হয়েছে, আমার ভুল হয়েছে।" বা আপনি ফোন দিন ডাউনলাইনকে যে, "দেখো হয়তোবা আমার ভুল ছিল। আমাকে ক্ষমা করো। আমি তোমাকে সহযোগিতা করতে চাই। তোমার টিম বড় হবে, তোমার বড় কমিউনিটি হবে। তোমার কি করতে হবে আমি এটা দেখব। কালকে তুমি আমার সাথে দেখা করো অথবা আমি তোমার সাথে দেখা করি।" অর্থাৎ ডাউনলাইনের সাথে আপনার ঝামেলা থাকবে না। ডাউনলাইনের সাথে কথা বলে একদম মীমাংসা করে একদম কাঁধে কাঁধ মিলিয়ে আপনি বিজনেস করবেন। এই কাজটা যারা করতে পারে আসলে আমি একটা কথা বলি কি জানেন? একটা বাড়ির কি কেয়ারটেকার থাকে না? আপনাকে আমাকে এই বিজনেস বড় করার জন্য কেয়ারটেকার এর দায়িত্ব পালন করতে হবে। কেয়ারটেকার এর দায়িত্ব পালন করতে হবে। কার কি এটা আমাদের কাছে বড় না। আমাদের কাছে বড় হচ্ছে আমাদের আয় হবে সোশ্যাল কমিউনিটি। আমাদের কাছে বড় আমাদের টিম। তাহলে কিন্তু আমরা অনেক বড় বিজনেস দাঁড় করাতে পারবো। টিমকে আমার টিম ভাবা ভালো যতক্ষণ আমি তার কেয়ারটেকার হিসেবে দায়িত্ব নিচ্ছি। এই বিজনেসের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আমার আপলাইন ও ডাউনলাইন এর টিমের কেয়ারটেকার।
এখানে নিজেকে মালিক ভাবা চলবে না। এখানে যিনি নিজেকে মালিক ভাববে তার বিজনেসটা হবে না বন্ধুরা, তার বিজনেসটা থেমে যাবে। আপনাকে নিজেকে কেয়ারটেকার ভাবতে হবে। এখানে নিজেকে মালিক ভাবা চলবে না, আবারও বলছি, তাহলে আপনার ইগো মাথা ঝাড়া দিয়ে উঠবে। আমি এটাকে বলি পেঁয়াজ সিন্ড্রোম। লেয়ারের উপর লেয়ার সাজিয়ে তৈরি হয় পেঁয়াজ। আপনারা তো পেঁয়াজ চিনেন, তাই না? উপরের খোসা মনে করে নিজে সম্পূর্ণ পেঁয়াজের মালিক। এই যে পেঁয়াজের উপরে যে খোসাটা থাকে, এই পেঁয়াজের খোসা ভাবে কি সবকিছুই আমার, আমি পেঁয়াজ, আমি এটার মালিক, আমি এই যা বলবো ভিতরের যা আছে সবই কি শুনবে। খোসা মনে করে নিজে সম্পূর্ণ পেঁয়াজের মালিক। আমি আমার এইভাবে বলি যে টিমকে অনেক সময় শুনতে হবে এই কথাটা, খোসাটা ছাড়িয়ে দিন, দেখবেন পরের লেয়ার ভাবছে এই তো আসল মালিক আমি, আমি ঠিক করে দেব টিম কিভাবে ব্যবসা করবে বা করবে না। এখন কিছু লোক একজন মনে করে, তো কিছু অন্য লোক যারা আছে তারা ভিন্ন কিছু মনে করে, অর্থাৎ একই টিমের মাঝে ছোট ছোট অনেকগুলো টিম হয়ে যায়। আই হবে বিজনেস হচ্ছে সম্মিলিত কাজ করা বিজনেস, কিন্তু ইগো আর একতা একসাথে থাকতে পারে না। পূর্বেই বলেছিলাম, সকলে একসাথে না থাকলে, আমি একা থাকার কারণে এটার কোনোই মূল্য থাকে না। পেঁয়াজের খোসার সে যদি একা থাকে তাহলে মূল্য থাকবে? থাকবে না। এই সিস্টেমে সবাইকে নিয়ে চলতে হবে আপনাকে। তাই আমাদের মাঝে একতা ধরে রাখতে হবে এবং একতাকে বাঁচিয়ে রাখতে হবে। প্রিয় সবাই, আশা করি আমার প্রতিটা কথা আপনাদের বিজনেসের জন্য অনেক বড় কাজে দিবে। একটা কথা মনে রাখবেন, বিনয় থাকলে, মানুষের প্রতি ভালোবাসা থাকলে হু হু করে আপনার দল বাড়বে, সবার কাছ থেকে দোয়া আসবে। কিন্তু দেখা যায় সাফল্য পেলে মানুষ নিজেকে ভুলে যায়। অর্থাৎ যে ইগোকে এতদিন সে বেঁধেছিল, সেটা আবার ফিরে আসে, মাথা জেরা দিয়ে বসে। তখন সে যাদেরকে এত কষ্ট করে নাওয়া খাওয়া বলে ম্যানেজ করতে শুরু করেছিল তাদেরকে সে ভুলতে বসে। তখন সে সকলের আস্থা হারায়, বিশ্বাস হারায়, দোয়া হারায়। অনেক টাকা হলে ইগো হয়, অনেক পড়াশোনা হলে, ডিগ্রি থাকলে মানুষের ইগো তৈরি হয়। আবার বনেদি বংশের জন্ম হলে মানুষের ভিতরে ইগো তৈরি হয়। তেমনি বড় লিডার হলে ভিতরে ইগো তৈরি হয়। আসলে ইগো সামলাতে না পারলে সে আমি তখন অন্যকে কষ্ট দেয়া হয়, নিজেকে মালিক ভাবতে শুরু করে। ইগোকে ব্যালেন্স করতে হয় বিনয় দিয়ে। আপনি যদি ইগো, প্রত্যেকের আছে, আবারও বলছি, এটাকে যদি ব্যালেন্স করতে চান তাহলে বিনয় ও নম্রতা দিয়ে আপনাকে এটাকে ব্যালেন্স করতে হবে। বিনয় ও নম্রতা মানুষের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। বিনয় মানুষকে উচ্চ আসনে বসানোর সুযোগ করে দেয়, গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করতে সাহায্য করে। যত বিনয়ী হবেন, যত বিনয়ী হবেন, আপনার তত উপরে উঠবেন। আমি আবারও বলছি, বিনয় থাকলে, মানুষের প্রতি ভালোবাসা থাকলে হু হু করে আপনার দল বাড়বে, আপনার টিম বড় হবে, সবার কাছ থেকে দোয়া আসবে। আপনাকে বিনয়ী হতে হবে। আপনাদের আর একটা গল্প বলি। গল্প শুনতে তো সবার ভালো লাগে, বন্ধুরা কি বলেন? গল্প শুনতে আমাদের ভালো লাগে না? এবং মজার একটা গল্প বলি। একজন প্রায় দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন, চুপচাপ কথা শুনতেন, চুপচাপ আবার চলে যেতেন। হঠাৎ কিছুদিন ধরে সে আর আসে না। ঠাকুর খোঁজ নেন, কিন্তু কেউ কিছু বলতে পারে না। অনেকদিন পর শ্রী শ্রীরামকৃষ্ণ
ঠাকুর ভাগ্নে হৃদয়ের সাথে দক্ষিণেশ্বরের ঘাটে স্নান করতে নামছেন, তখন দেখলেন সেই লোকটি যে আগে আসতো এখন আর আসে না। সে কুচানো ধুতি পাঞ্জাবি পরে হাতে একটি ছড়ি নিয়ে গঙ্গার ঘাটে একটি সিঁড়িতে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণ কে দেখতে পেয়ে সে বলছে, আরে ঠাকুর যে, কেমন আছো? এখন এই শ্রীরামকৃষ্ণ একটা কথা বলেছিলেন যে, ওরে ঋদু দেখ, ওর মনে হয় নিশ্চয় পয়সা হয়েছে। হৃদয়কে বলতেছে, ও ঋদু দেখ, ওর মনে হয় পয়সা হয়েছে। এটা বিখ্যাত একটা গল্প। আসলে মানুষের যখন টাকা পয়সা হয় তখন শুধু টাকা পয়সা হয় না, টাকা পয়সা বাড়ে না, পাশে পাশে অহংকারটা বেড়ে যায়। তবে ব্যক্তিগতভাবে একটা কথা বলবো, আমার মনে হয় এই জায়গাটায় আমার দিনে দিনে আরো কমতেছে। আমার ব্যক্তিগত একটা উপলব্ধির কথা বলি, হোক ভালো হোক মন্দ, আমি যখন কোনো মানুষের সাথে চলি, খুব কম চলা হয়, তো প্রতিটা মানুষকে আমার ভিতর থেকে অন্যরকম ভালো লাগার একটা অনুভূতি তৈরি হয় এবং ওই মানুষটাকে এত আপন মনে হয়, তাকে মানে ভিতর থেকে শ্রদ্ধা, এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার পদ অর্থাৎ পা যদি আমি ধুয়ে দিতে পারতাম, তার পাটা যদি আমি বুকের ভিতরে নিতে পারতাম, আমার শান্তি লাগতো। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। এটা কেন আমি জানি না, এবং আমার আ মনে হয় এই ক্ষেত্রে আরেকটা কথা বলব। এক গুরু, তার কাছে একজন ব্যক্তি আসছে। তিনিও গুরু, আশ্রম চালায়। তো একে অপরের মাথা নুইয়ে সম্মান জানাচ্ছে। তো এর ভিতরে যে বড় গুরু, তার আশ্রম অনেক বড়। তিনি হঠাৎ শুয়ে পড়লেন। শুয়ে পড়ে তার অন্য যে আশ্রম চালাতেন তার পায়ের কাছে হাত জোড় করে প্রণাম করছেন। আপনি যদি দেখেন, আমার এটা সুযোগ হয়েছে বিশেষ করে সুফি সাধক, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের সাথে মেশার, চলার। আমি দেখেছি যে তারা কতটা বিনয়ী, তারা কতটা নমনীয়, এবং তারা কতটা আন্তরিক। এবং আমার নিজের, আমি প্রতিনিয়ত যে গুরুর কাছে যাই, ধরেন ব্যস্ততার কারণে যেতে পারি না। যাওয়ার সাথে, সাথে মনে হয় যে আমি এখানেই আছি। আমাকে দেখার সাথে, সাথে এভাবে বলে, "কিরে কি খবর? কখন আসলি?" মানে এতটা আন্তরিক। "সবকিছু ঠিক আছে তো?" মাথায় হাত বুলিয়ে বুকের ভেতরে টেনে নেয়। এবং আমি দেখেছি যে তার এত দিকে নজর, সব খোঁজ খবর রাখছে। আসলে যারা বড় মানুষ, অহংকার মুক্ত মানুষ, এক কথা যদি বলি, তারা আপনার খবরটাই নিবে। তারা নিজের খবর রাখে না। তাদের নিজের কিছু নেই। এজন্য আমি বলব, আপনারা তো লিডার, আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আপনার যত ভালোবাসা, যত আন্তরিকতা আপনার ডাউনলাইন এর জন্য, এবং আপনি এমন একজন মানুষ হয়ে উঠুন যে আপনার ভিতরে যেন কোনো অহংকার না কাজ করে। আপনার টাকা হবে, অর্থ হবে, আপনি বিনয়ী হবেন। বিনয়ী হবেন। মানুষ যেন কখনো এই কথাটা কোনদিন না বলতে পারে যে ও টাকাওয়ালা হয়ে গেছে, ও টাকাওয়ালা হয়েছে। এটা যেন কখনো না বলে। এইটা কিন্তু আমার শিক্ষা না। আমার শিক্ষা হচ্ছে মানুষের পায়ের ধুলো নিয়ে সামনে চলা। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে? "হে প্রভু, আমার মাথা নত করে দাও। তোমার পায়ের ধুলো, ধুলো কণারও নিচে।" এটা কি সুনির্মল বসুর কথা। ইয়েস, ইয়েস। কবি সুনির্মল বসুর এই একটা কবিতা আছে।
না, এটা কবিতাটা পুরাটা এরকম, বিশ্বজোড়া পাঠশালা মোর শহর আমি ছাত্র। হ্যাঁ? আবার রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছে যে, হে প্রভু আমার মাথা নত করে দাও, তোমার পায়ের ধুলোরও ধুলো কণারও নিচে। আসলে যত বড় ব্যক্তি তাদের বিনয়টা তত বেশি। এটা আসলে বিনয় মানুষকে কি করে? উচ্চ আসনে নিয়ে আসে। আমরা যারা কাজ করছি, আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটিতে, দিন যাবে, আপনার অর্থ বাড়তে থাকবে। কিন্তু অর্থ যতই বাড়ুক, আপনার ভিতরে অহংকার বোধ, এই ইগোটা যেন না থাকে। এইটা কিন্তু মানে সবসময় মাথায় রাখতে হবে। অর্থাৎ নিজের আগে অন্য স্বার্থ দেখা, অন্যর মতামতকে গুরুত্ব দেয়া। আর ইগো সহ লোকের কাছে আমি ১ম, তারপর কে না কে সেটা দেখে না, যার ইগো আছে। যার ইগো পোষ মেনেছে সে অন্যর কথা শুনতে চায়। যার মানেনি সে কেবল নিজের কথাই বলে। যার ইগো পোষ মেনেছে সে বিনয়ী ও যুক্তি দিয়ে কথা বলে। যার মানেনি সে রেগে যায়, চিৎকার করে, চেঁচামেচি করে, সবাইকে কষ্ট দেয়। যার ইগো পোষ মেনেছে সে খেয়াল রাখে যেন অন্যর ক্ষতি না হয়। আর যার মানেনি সে অন্যের স্বার্থ পূরণের জন্য যে কারো ক্ষতি করে দিতে পারে। আমাদের একটি কথা আছে যে, ক্ষুদ্র স্বার্থসিদ্ধি অপেক্ষায় স্বার্থ ত্যাগের মাধ্যমেই বৃহত্তর সাফল্য লাভ হয়। এই কথার মানে যে বুঝবে তার অনেক বড় টিম হবে, অর্গানাইজড হবে এবং তার একটা কমিউনিটি হবে। তাহলে কি আমাদের রাগ জেদ সব ঝাড়তে হবে। মানুষ হিসেবে রাগ ক্ষোভ জেদ থাকবে, এটা স্বাভাবিক। থাকুক, শুধু মোড় ঘুরিয়ে দিতে হবে। মানে অন্যর উপর রাগ না করে নিজের উপর করতে হবে, যাতে নিজের ইগো দমন হয়। অন্যর কাছে ক্ষমা চাওয়া সহজ, নিজের ইগোর নিয়ন্ত্রণ নিজেকে করতে হবে। আয় হবে বিজনেসের ক্ষেত্রে যদি প্ল্যান না দেখায়, প্রোডাক্ট সেল না করি, তাহলে যেন নিজের উপর রাগ করে বলতে পারি, নিজে না করে টিমকে করতে বলছো, এভাবে আর কতদিন? কত স্বপ্ন পূরণ হবে? আপনি নিজে নিজের সাথে কথা বলেন। আমরা দেখি যে একজন এগিয়ে যাচ্ছে, আমরা হিংসা করি। না, হিংসা না করে নিজের উপরে আপনি নিজের সাথে কথা বলেন। আচ্ছা, আপনি নিজেকে বলেন, তুমি কি করছো তোমার টিমের জন্য? তুমি কি ডেইলি ইনকামে করতে পারছো প্রতিদিন ৳১৫,০০০? তোমার তো আয় হওয়ার কথা ছিল। তুমি কেন থেমে আছো? তোমার ভিতরে ইগো তৈরি হয়েছে, হ্যাঁ? নিজে নিজের সাথে কথা বলেন। নিজে নিজের সাথে কথা বলার আলাদা একটা আনন্দ রয়েছে। তো আমরা নিজেদের সাথে কথা বলতে পারি। নিজেদেরকে আমরা বোঝাতে পারি। ইগোর পজিটিভ দিক কখনো অন্যর ক্ষতি করে না। এই কথাটা মনে রাখবেন যে ইগোর পজিটিভ দিক অন্যর কখনো ক্ষতি করে না। বরং অন্যের স্বার্থ রক্ষা করে। মাথা উঁচু রেখে সে সকলকে শ্রদ্ধা ও আশীর্বাদকে আকর্ষণ করে। কাজেই সব সময় থাকুন, বিনীত থাকুন। ইগোকে কখনো আপনার উপর প্রভুত্ব করতে দেবেন না। প্রিয় বন্ধুরা, আসুন আমরা ত্যাগ করি এই ইগোকে, যা আমাদের অন্যর থেকে বিচ্ছিন্ন করে দেয়, এবং গ্রহণ করি সেই ইগোকে যা সকলের ইগোর সাথে মিশে গিয়ে বিশাল ইগোর সমুদ্রে ডুব দিয়ে হারিয়ে যায়। না, বরং নতুন করে খুঁজে পায় নতুন আমিকে। এটাই কিন্তু প্রভু আমাদেরকে বলেছেন। আমরা ধর্মীয়ভাবে যদি বলি, অহংকার মুক্ত হতে হবে। অহংকার নিয়ে কখনো স্রষ্টার সান্নিধ্য পাওয়া যাবে না। আমাদের আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিটিতে যারা কাজ করছেন, আপনি যদি সফল হতে চান, আপনার ইউনিটি বড় করতে চান, টিম বড় করতে চান, আপনাকে এই ইগো দূর করতে হবে। আপনাকে বিনয়ী হতে হবে। আসুন আমাদের টিমকে এবং আমাদের টিমের সদস্যদেরকে এবং আমাদের বিজনেস সিস্টেম, অসাধারণ সিস্টেম, অভাবনীয় সিস্টেম,
এই সিস্টেম থেকে প্রত্যেককেই আমরা হৃদয় দিয়ে আপন করে নেই, বুকে টেনে নেই, আপলাইনকে শ্রদ্ধা করি, আপনার কাছ থেকে সহযোগিতা নেয়ার চেষ্টা করি, আপলাইনের দিক নির্দেশনায় চলি এবং আমার যে স্বপ্ন আছে গতকাল আলোচনায় বলেছিলাম, এই স্বপ্ন পূরণের একটি মাধ্যম হলো আই হবে সোশ্যাল কমিউনিটি, যেখানে আপনি অতি অল্প সময়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন এবং এটাকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার সেরাটুকু আপনি দিন, আপনি এখানে সফল হবেন, সফল হবেন, হবেনই। কারণ এই সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে, এই সিস্টেমের সুযোগগুলো এমনভাবে দেয়া হয়েছে, এখানে আপনার পক্ষে এখানে সফল হওয়া সম্ভব, আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব এবং আপনার জীবনে আর্থিক সফলতা আনার সুযোগ এই সিস্টেম আপনাকে করে দিয়েছে। প্রিয় সবাই, আমরা ইগো মানে আমি আর আমি থেকে আসে আমার বোধ। আমার সবকিছু অন্যর থেকে আলাদা। আমি একজন স্বতন্ত্র ব্যক্তি। এই বোধটাই হচ্ছে ইগো। আপনি ভিন্ন একজন মানুষ হয়ে উঠবেন, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে নিজের সমস্যা যখন অন্যর উপরে চাপাতে চায় মানুষ। আগেই বলেছিলাম যে আমি ঠিক, তুমি ভুল। এটা যেন আমাদের ভিতরে তৈরি না হয়। পৃথিবীর সকল বড়, বড় ব্যক্তিগণ সবসময় বলে এসেছেন ইগো দমনের কথা। পূর্বে যেটা বলেছিলাম। আমাদের ভিতরে আজকে আলোচনা থেকে একটি সিদ্ধান্ত আমরা নিব। আমরা এটা আমরা লাথি মেরে দূরে সরিয়ে দিব। আমরা সামনে চলবো। আর সামনে যদি চলতে চাই তাহলে আমাদের ইগো দূর করতে হবে এবং আমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় সবাই, আই হবে সোশ্যাল কমিউনিটি আপনার সাথে সর্বসময় রয়েছে। আপনাকে সর্বরকম সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আপনাদেরকে নির্দেশনা দিব। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করুন। আপনি অবশ্যই এখানে আর্থিকভাবে সফল হবেন, সমাজে সম্মানিত হবেন এবং আপনার পরিবারকে আগামী দিনে ভালো রাখতে পারবেন। তাদেরকেও আপনি সম্মানিত করতে পারবেন। প্রিয় সবাই, সত্য জ্ঞানের কিছু ভাবনা, কিছু কথা আগামী ৩য় পর্বেও আপনাদের সাথে আলোচনা রাখবো এবং সেই আলোচনায় নতুন বিষয় নিয়ে কথা বলব এবং সেই আলোচনায় আপনাকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি কেনান মাহমুদ। আমার জন্য দোয়া করবেন আমি যেন সম্পূর্ণ ইগোমুক্ত মানুষ হয়ে উঠতে পারি এবং আপনাদের প্রত্যেকের সেবা করে যেতে পারি। সেবাই যেন আমার একমাত্র লক্ষ্য হয় এবং আই হবে সোশ্যাল কমিউনিটি যারা ডিস্ট্রিবিউটর এবং আপনারা যারা রয়েছেন, আপনাদের ভিতরে যেন এই গুণ তৈরি হয়। এই দোয়াটাও থাকবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আর্থিক সচ্ছলতা তৈরি করুন। আয় হবে কমিউনিটি থেকে। বিদায় নিচ্ছি। টাটা বাই বাই।